বিধানসভায় আজকে একাধিক বিল পেশের কথা রয়েছে, যদিও চর্চায় যা দীর্ঘদিন ধরে ছিল তা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আজকে কিন্তু বিধানসভায় সেই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ হচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে কমিটি গঠন করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর। বিবৃতি দিয়ে কমিটি গঠনের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল আজকে পেশ হচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে কমিটি গঠন করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর। বিবৃতি দিয়ে কমিটি গঠনের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার ইউসিসি আনতে চায় পশ্চিমবঙ্গে। আপনারা জানেন উত্তরাখণ্ডে, গুজরাটে এবং আসামে কিন্তু ইতিমধ্যেই ইউসিসি চালু রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, সেই কারণে আরো কিছুটা সময় চায় বিজেপি সরকার। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, আজকে মোট 3টে বিল পেশ হওয়ার কথা থাকলেও ইউসিসি বিল আজকে পেশ হচ্ছে না বিধানসভায়। দেখো, এখনো পর্যন্ত এমনটাই কিন্তু খবর যে ইউসিসি বিল আজকে অন্তত বিধানসভায় পেশ হবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউসিসি বিল যে এই সরকার আনতে চায় সেই নীতিগত অবস্থানের কথা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় আজকে ঘোষণা করবেন। অর্থাৎ ইউসিসি বিল আজকে পেশ না হলেও ইউসিসি বিল আনা হবে কি হবে না, এই যে নীতিগত সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বিলের বিরোধিতা করেছেন এবং জানিয়ে দিয়েছিলেন যে তারা ইউসিসি বিল আনবে না, কিন্তু বিজেপি সরকার ইউসিসি বিল আনবে এই নীতিগত সিদ্ধান্তের কথা আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিবৃতি দিয়ে জানাবেন। আমাদের কাছে যতটা খবর তা হচ্ছে যে এই ইউসিসি বিল আনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হতে পারে এবং সেখানে প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের রঞ্জনা প্রকাশ দেশাই তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং এই কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখে তারপরে তারা বিলটা তৈরি করবে। যেমনটা গুজরাটের ক্ষেত্রে হয়েছে, যেমনটা উত্তরাখণ্ডের ক্ষেত্রে হয়েছে। এই দুটো রাজ্যে যে ইউসিসি বিল এসেছে, এই দুটো বিলের দায়িত্বও কিন্তু ছিলেন এই প্রাক্তন বিচারপতি। দেখো, যেটা মনে করা হচ্ছে যে যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি বিল এবং যেহেতু এই বিলটার ক্ষেত্রে কোন রাজ্যের ইতিহাস, ভূগোল এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই কারণেই এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই বিল আনার দিকে যেতে চাইছে বিজেপি সরকার। ফলে আজকে নীতিগতভাবে এই বিল তারা আনছেন এ কথা তারা ঘোষণা করবেন, ঠিক যেমনটা উত্তরাখণ্ডের ক্ষেত্রে হয়েছিল, ঠিক যেমনটা গুজরাটের ক্ষেত্রে হয়েছিল, ঠিক যেমনটা রাজস্থানের ক্ষেত্রে হচ্ছে। এই সমস্ত রাজ্যগুলোতেই কিন্তু বিল আনার ক্ষেত্রে এই প্রাক্তন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই কমিটি পর্যালোচনা করে তারপরে বিলের রূপরেখা তৈরি করা হবে এবং তারপর বিল পেশ করবে সরকার। সেটা কতদিন সময় লাগবে, কতদিনে এই বিল পেশ করা যাবে, সেটা অবশ্যই এই কমিটি চূড়ান্ত করবে। তবে নীতিগতভাবে ইউসিসি বিল তারা বিধানসভায় পেশ করবেন, রাজ্যে চালু করবেন, একথা আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বিধানসভায়। কবে এই বিল পেশ হবে সেটা নিঃসন্দেহে পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল আজ বিধানসভায় পেশ না হলেও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনার পথে এগিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। আজই বিধানসভায় আনা হচ্ছে গুন্ডা দমন বিল, যার লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা। গুজরাট, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনার পথে এগোলো এই রাজ্যের বিজেপি সরকার। বিধানসভায় আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন সমাজবিরোধী কার্যকলাপ রোধ করতে কঠোর আইন আনা হবে। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না।
বিলের গেজেট নোটিফিকেশন হয়েছে বুধবার। বিলে স্পষ্ট বলা হয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে, মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে, শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে, কোনো অধিকার বা বৈধ ব্যবসা, বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে, কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যকলাপ যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। গত তৃণমূল রাজত্বে আমরা দেখেছি যে কি ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটেছে। আজকে যে বিজেপির যে নতুন সরকার এসছেন তারা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি সেগুলো সঠিক পদক্ষেপ। বিজেপি সরকার সত্যিকারের সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করতে চাইছেন বা জননিরাপত্তা দিতে চাইছেন। উল্টো দিকটা কিন্তু থাকবে যে কতটা তারা গণতান্ত্রিক ব্যবস্থার, সংসদীয় ব্যবস্থার মুখ বন্ধ করতে চাইছেন। ফলে আমাদের অপেক্ষা করতে হবে রূপায়ণের। যতদিন সেটা আমরা দেখতে না পাচ্ছি ততদিন কিন্তু এই যে বিজেপির রাজ্য সরকার তাদের উদ্দেশ্যটা পরিষ্কার হবে না। গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধে চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি, অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি। সমাজের কাছে বিপজ্জনক ও দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে বিলে উল্লেখ করা হয়েছে। এটা যে স্পেসিফিক একটা আইন আসছে তো ভালো, এটা শুধু করলে হবে না, এটা দেখা যায় ওই কনফিসকেটেড করার পাওয়ারটা দেয় কি না। আইন যা হচ্ছে এবং আরও করা উচিত করুক, কিন্তু একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, আইনের অপব্যবহার না হয়, প্রকৃত দোষী যারা তাদের উপরেই যেন প্রয়োগ করা হয়। এগুলো এফেক্টিভ হবে যদি এগুলো টাইমে চার্জশিট দিয়ে কনভিকশন করানোর ট্রায়ালটা শুরু করাতে পারে। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, কার রিপোর্টের ভিত্তিতেই বা তা করা হবে? বলা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে। গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন, তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। এই অসামাজিক কার্যকলাপকে জামিন অযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে বলা হলো দেখতে হবে যে গত 7 বছরে তার কি অপরাধের নজির আছে। যদি পুলিশ মনে করে, মানে পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে এমন অথরিটি দেওয়া হলো যে তাঁরা মনে করলে এই প্রতিরোধমূলক আটক করতে পারেন, যার সর্বোচ্চ মেয়াদ হতে পারে 12 মাস। আমরা অতীতে বারবার দেখেছি এ ধরনের আইনের অপব্যবহার পুলিশ করে থাকতে পারে। আমরা আইন প্রণেতাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছি না, আমরা প্রশ্ন তুলছি অপব্যবহার হবে না তো এই আইনটা। সোমবার এই বিলের সঙ্গেই পেশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিলও। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। শুধুমাত্র গুন্ডা দমন বিলই নয়, বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে এবার কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে। আজ বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি, তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার গুন্ডা দমনে কড়া আইন আনতে চলেছে সরকার। সোমবার পেশ হতে চলেছে জোড়া বিল। সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। এই আইনের বলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা হাতে পাবে সরকার। 1972 সালে মনে রাখতে হবে আইনটা হয়েছিল কিন্তু নকশালদের সেই দৌরত্ব, নকশালদের একটা উত্তল সেই সময়, তাকে ঠেকানোর জন্য কিন্তু এই আইনের জন্ম। তারপর কিন্তু আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখেছি প্রচুর দাঙ্গা দেখেছি, প্রচুর অরাজকতা দেখেছি, প্রচুর সম্পত্তি, মানে সরকারি সম্পত্তির ভাঙচুর, নষ্ট করা।
তাদেরকে কখনো মানে আড়াল করে রাখা হতো, তাদেরকে কখনো সামনে এনে এই আইনের আওতায় সাজা দিতে আমরা শুনিনি, দেখিনি। তাই জন্য সেই আইনটাকে আরও কড়াকড়িভাবে যে আনছে, এটা খুব সাধুবাদ জানাই। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল আইনে পরিণত হলে যে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে রাজ্য সরকার। ক্ষতিপূরণের পরিমাণ বাজার দরের থেকে কম নির্ধারণ করা যাবে না। বিশেষ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির দ্বিগুণ পর্যন্ত অর্থ ধার্য করা হতে পারে। ক্ষতিপূরণের পাশাপাশি অতিরিক্ত সুদও আদায় করা হতে পারে। না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইতিমধ্যে যে আইন আছে সঠিকভাবে প্রয়োগ করলে গুন্ডা বদমাশদের সম্পূর্ণভাবে দমন করা সম্ভব, এবং কেউ প্রপার্টি ধ্বংস করলে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার বিধান ইতিমধ্যেই আছে। এখন এর পরে যে সংশোধনী আনা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নয় যে কাজটা করার আরো বেশি সুবিধা হবে, কিন্তু যে কোনো আইনে বেশি ক্ষমতা দেওয়ার যদি সৎ লোকের হাতে এই প্রয়োগটা না থাকে তাহলে কিন্তু তার অপপ্রয়োগ হওয়ার মানে সম্ভাবনা থেকে যায়। বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের জেরে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধের পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট এজেন্ডার উপর দাঁড়িয়ে কিছু বিল আনা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব পুরোদস্তু চর্চা করছেন, যেখানেই মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এবং নির্দিষ্ট রাজনৈতিক লাইন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে আগে এই ধরনের আইন চালু হয়েছে। সোমবার এ রাজ্যেও বিধানসভায় জোড়া বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল এবার গ্রেফতার হলেন। তোলাবাজি সহ অস্ত্র আইনেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কথা বলবো সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এর আগেও আমরা দেখেছিলাম গার্ডেন ব্রিজ বিপর্যয়ের ঘটনাতেও কিন্তু এই শামস ইকবালের নাম জড়িয়েছিল, বেআইনি নির্মাণে মদদ দেওয়ার অভিযোগ ছিল। এবার তার বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, শামস ইকবাল ওরফে অনিল, যে হচ্ছে কলকাতা বন্দরের কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে হচ্ছে গ্রেপ্তার করেছে গার্ডেন ব্রিজ থানা পুলিশ, এবং এই নিয়ে কলকাতার আরও এক কাউন্সিলর তাই গ্রেপ্তার করা হলো। এর বিরুদ্ধে অভিযোগ, যেটা 2023 সালে শামস ইকবাল ওরফে অনিলের বিরুদ্ধে অভিযোগ, সে হচ্ছে 70 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, এবং সেই 70 লক্ষ টাকা শামস ইকবাল এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যেমন রয়েছে, তার পাশাপাশি হচ্ছে যে এরপরে আরও টাকার দাবি করা হয়, এবং সেই সময় অভিযোগকারীর দাবি তাকে রিভলভার দেখিয়ে সেই টাকার দাবি করা হয়েছিল, এবং সেই অভিযোগ গতকালকেই গার্ডেন ব্রিজ থানায় দায়ের হয়, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শামস ইকবাল ওরফে অনিলের বিরুদ্ধে তোলাবাজি এছাড়া হচ্ছে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা হয়েছে, এবং সেই মামলার পর আজকে সকালে শামস ইকবাল ওরফে অনিলকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি যে কথা বলছিলে শামস ইকবালের বিরুদ্ধে, যে এর আগে গার্ডেন ব্রিজ যে বাড়ি বিপর্যয় সেই সময় নাম জড়িয়েছিল, শামস ইকবাল তৃণমূলের ক্ষমতা থাকাকালীন অবস্থায় কলকাতা কোর্টে তার বিরুদ্ধে কিন্তু সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল। সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন ব্রিজ
জানিয়েছে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ ওই এলাকায় তার মদত দেওয়া এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। শামস ইকবালকে বললাম যে এলাকায় অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে সে পরিচিত ছিল, কারণ শামস ইকবালের বাবা মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না, তুমি জানো, তার নাম জড়িয়ে ছিল হচ্ছে গুলি চালানোর ঘটনায়। হরিমোহন ঘোষ কলেজের কথা নিশ্চয়ই মনে আছে। হরিমোহন ঘোষ কলেজে যে গুলি চলে তাতে একজন পুলিশ কর্মীর মৃত্যু পর্যন্ত ঘটে, সেই ঘটনাতে তার বাবার নাম জড়িয়েছিল, ইকবালের নাম জড়িয়েছিল, তাকে পরবর্তীকালে গ্রেপ্তারও করা হয়েছিল। সেই শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, যে হচ্ছে এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা বলে পরিচিত ছিল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে এক হচ্ছে তোলাবাজি, দুই হচ্ছে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে গার্ডেনের থানা পুলিশ। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, আর এবার শামস ইকবাল অর্থাৎ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবালকে গ্রেফতার করলো পুলিশ। তোলাবাজির অভিযোগ যেমন রয়েছে তার বিরুদ্ধে 2023 সালে, তাছাড়াও অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শামস ইকবাল অত্যন্ত কোর্ট এলাকায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, ফিরহাদ হাকিমের অন্যতম ঘনিষ্ঠ একজন তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। তারাতলা বিপর্যয়েও নাম জড়িয়েছে এই শামস ইকবালের। আমি আবারও একবার কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, গার্ডেন রিচ বিপর্যয়ের কথা যেমন তুমি বললে, সেই ঘটনায় এই শামস ইকবালের নাম জড়িয়েছিল। গত সপ্তাহে আমরা যে তারাতলা বিপর্যয়ের ঘটনা দেখেছি সেখানেও এই শামস ইকবালের নাম সামনে এসেছিল, কিন্তু গ্রেফতার তাকে করা হলো মূলত কোন কোন মামলায়? দেখো, তার বিরুদ্ধে কিন্তু এই যে বেআইনিভাবে কোনো জায়গায় নির্মাণ হলেই বন্দর এলাকায়, সেইখানে কিন্তু নাম উঠে আসে হচ্ছে শামস ইকবালের এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলো থাকে, কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু এতদিন পর্যন্ত দেখা যায়নি। তাই গ্রেপ্তার করা হয়েছে যে মামলায়, সেটা হচ্ছে 2023 সালের তোলাবাজির মামলায়। একজন ব্যবসা করবে এবং তার জন্য তাকে 70 লক্ষ টাকা তার কাছ থেকে তোলা চাওয়া হয় এবং এর পরবর্তীকালে আরও টাকার জন্য তাকে রিভলভার পর্যন্ত দেখানো হয় বলে অভিযোগ। এবং সেই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে এই কলকাতা পুরসভার প্রাক্তন 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিল, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা হয়েছে। ও তুমি যে কথা বলছো, অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিল শামস ইকবাল এবং সেই শামস ইকবালের বিরুদ্ধে ভুরি ভুরি কিন্তু অভিযোগগুলো সামনে আসছিল এবং সেই শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে হচ্ছে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে গার্ডেন রিচে। শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগগুলো আসে যে গার্ডেন রিচে বেআইনি নির্মাণের অভিযোগ আসে। শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ আসে তারাতলা এই যে গোডাউন বিপর্যয়, তাতেও তার মদত থাকার অভিযোগগুলো সামনে আসে। কিন্তু তাকে আপাতত 2023 সালের যে অভিযোগ, সেই অভিযোগের পর যেটা অভিযোগটা হচ্ছে দায়ের হয় গতকালকে, অভিযোগকারীর দাবি তিনি ভয়ে অভিযোগ করতে পারেননি থানায় এবং যে অভিযোগ গতকালকে দায়ের করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু শামস ইকবাল ওরফে অনিল, যিনি হচ্ছেন অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিমে, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে গার্ডেন রিচ থানা পুলিশ আজকে সকালবেলা। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।